This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে নজর রাখতেই হবে। বড় বাজারে পিচবোর্ডের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন এবং এই ভয়াবহ আগুন লেগেছে বড় বাজারের পিচবোর্ডের গুদামে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে ধোঁয়ায় ভরে গেছে পুরো এলাকা। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন পৌঁছেছে। কাজ হচ্ছে আগুনকে নেভানোর কাজ। এখন আগুন নেভাক, আফটার আগুন নেভানোর পর যা যা করবার আমরা দেখব। মূলত কি ছিল এখানে যে জায়গাটা? যেটুকু বলছে যে কার্টুন বক্স এসব ছিল, প্লাস্টিকের গোডাউন এসব ছিল, সেগুলো দেখা হবে। একটাই ফ্লোর? হ্যাঁ, একটা ফ্লোরেই আগুন ছিল। তার থেকে আশেপাশে বাড়ি দুটো মাল্টি স্টোরেড আছে, উঁচু বাড়ি আছে, সেই দুটো বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আগুনটা পৌঁছেছিল। আমি এখন নাগরিকদের সাথে কথা বলবো, সেখানকার যারা মানুষ আছে। গোডাউন তো বোধহয় করা যায় না। সে তো করা যায় না, এগুলো তো এখনকার না, এগুলো অনেক পুরনো। আপনারা দেখছেন এসব 50, 60, 70, 80 বছরের এলাকা, এগুলো নতুন এলাকা না। তো এখানে আছে বড়বাজার, তো সবাই জানে, এটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু এখন তার মধ্যে যেটা ব্যবস্থা নেওয়ার সেগুলো নেওয়া হবে। সেগুলো বলছি তো, আমি এখন লাইসেন্স খুঁজবো না আগুন নেওয়াবো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে ধোঁয়ায় ঢেকে গেছে সম্পূর্ণ গোটা এলাকা। আগুন লাগার ফলে ইতিমধ্যেই ধোঁয়ায় মুড়ে গেছে এবং ঘিঞ্জি এলাকা, ফলে ধোঁয়া ছড়িয়েছে খুব তাড়াতাড়ি। আমাদের প্রতিনিধি রয়েছে সুশোভন আমাদের সঙ্গে। সুশোভন, তোমার কাছ থেকে বর্তমান পরিস্থিতিটা ঠিক কি সেটা জেনে নেব। দেখো, আগুন কিছুটা নিয়ন্ত্রণে, এখনো পর্যন্ত যথেষ্ট ধোঁয়া রয়েছে। যারা স্থানীয় তাদের সঙ্গে কথা বলছেন দমকল মন্ত্রী সুজিত বসু। এবং আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করবো ওখানে কি ছিল, কি হয়েছিল? उधर क्या था, क्या हुआ था? पता नहीं, सोए नहीं पता कुछ। দেখো, তুমি দেখতে পাচ্ছ স্থানীয় রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি রয়েছেন। সুজিত দা, তুমি দেখো এখানে দেখতে পাচ্ছ যে একেবারে দমকল মন্ত্রী তিনি বোঝার চেষ্টা করছেন স্বাভাবিকভাবেই যে এখন বর্তমানে কি পরিস্থিতি, এবং সেটাই কিন্তু জানার চেষ্টা করছেন। কন্ট্রোল হয়ে গেছে, খুবই ঘিঞ্জি জায়গা এটা। তার মধ্যেও খুব আমাদের লোকেরা, স্থানীয় কাউন্সিলর, স্থানীয় মানুষ, তারা খুব প্রথম দিক থেকেই কাজ করেছে। যেটা হয়েছিল, একটা গোডাউনে আগুনটা হয়েছিল। সে গোডাউন থেকে পাশে দুটো বাড়ি ছিল, যে দুটো বাড়িতে আগুনের গ্রাউন্ড ফ্লোরে লেগে গেছিল। যারা ওখানে বসবাস করতেন তারা এখনই আমার সামনেই বাঁদিকে আছেন, তাদেরকে বার করে নেওয়া হয়েছে। এখন কোনো লোক ভেতরে আটকে নেই, কোনো লোক ভেতরে নেই। এখন আমাদের লোকেরা বাদবাকি কাজগুলো করছে। আগুন কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু বাদবাকি আরও যাতে আগুন যাতে স্প্রেড না করে সেই কাজটা করছে। তারপরে কুলিং প্রসেস যা আছে সেই কাজগুলো আমরা করব। এখানে 42 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন, তিনি বলছেন যে এটা ইল্লিগাল ছিল, তাহলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? দেখুন, এই সাবজেক্টটা তো আগে কথা বলুন, পুরো কথা বলুন দাদা। পুরো এটা সিপিএম বিজেপি বোর্ডে হয়েছে, এখনই হলো না। আর আজকে আমার সৌভাগ্য, আমার ওয়ার্ডের মধ্যে কত আগুন লেগেছে, 2 ঘন্টার মধ্যে পুরো আগুন কন্ট্রোল হয়ে গেছে। আগে 3 সিপিএমের আগে 3 জন আগুন জ্বলেছে ওয়ার্ড। এটা নিয়ে কি বলবে সুজিত? দেখুন, বড়বাজার এলাকা আপনিও জানেন, আমিও জানি, এটা ঘিঞ্জি এলাকা। এখানে বহু গোডাউন আছে, আবার গোডাউন শিফটও হচ্ছে। আমরা অনেক গোডাউনকে বলেছি এখানে রাখা যাবে না। এখন সব তো আমি উৎখাত করে দিতে পারি না। এখন ব্যাপার হচ্ছে ফায়ার অডিট আমাদের চলে, ফায়ার অডিট হয়। এটা একটা কার্টুন বক্সের গোডাউন ছিল। আর আমি মনে করি আমাদের কাজটা, দায়িত্বটা আমরা করি, সেটা করি বলে এত তাড়াতাড়ি দ্রুততার সাথে করে। আমি স্থানীয় কাউন্সিলরকেও ধন্যবাদ দেবো, তিনি প্রথম থেকেই এখানে আছেন। এখানকার লোকেরাও খুব কোঅপারেশন করেছে। আমাদের ফায়ার ব্রিগেডের কাছে আমি রিপোর্ট পেয়েছি, সকাল যখন আগুন হয়, যখন কন্ট্রোল আমাকে ফোন করে তখন 6টা বাজার কিছু আগে, আমি নিজেও বলি আমি আসছি। আমাদের ডাইরেক্টর ফায়ার সার্ভিস অভিজিৎ পান্ডেকে আমি নিজে পাঠাই, আরও সিনিয়র অফিসারদের আমি এখানে পাঠাই। আমি মনে করি আগুন কন্ট্রোল হয়ে গেছে। স্থানীয় মানুষ যারা আটকে পড়েছিলেন তাদেরকে বার করে তাদেরকে রাখা হয়েছে। গ্যাস সিলিন্ডারও বাড়ির মধ্যে রেসিডেন্সিয়াল বাড়িতে ছিল, সেগুলোকেও তারা তৎপরতার সাথে বার করেছে। এখন আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ।
এরপরে আফটার এনকোয়ারি ওখানে কি ছিল কি না ছিল, গোডাউনে কাগজপত্র ছিল কিনা, এগুলো পরে দেখব। আফটার ফরেন্সিক এটা হবে, এগুলো আমরা দেখব। পুরসভার তরফে কি সঠিকভাবে ভূমিকা পালন করা হয়েছিল? কারণ বৈদ্যুতিক তার রয়েছে। দেখুন, পৌরসভার কাউন্সিলর আছে, এখানে মেয়র ফিরাদ হাকিম আছেন, তিনি দেখবেন, তারা দেখে নেবে। আমরা নিশ্চয়ই দমকল থেকে বলবো তাদেরকে দেখে নেওয়ার জন্য, তারা দেখে নেবে। আর আমি মনে করি এখন এই পোস্টমর্টেম করার সময় না, এখন আগুন নেওয়ানোর কাজ আমাদের। বাগরি মার্কেটের পরে একদম দুটো বিল্ডিং পরে এরকম একটা ঘটনা, বাগরি মার্কেট এত বড় ঘটনা হয়েছিল। দেখুন, বাগরি মার্কেট ঘটনার পরে, বাগরি মার্কেট যখন হয়েছিল তখন আমি ছিলাম না, কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমি মেয়র সাহেব দুজনেই আফটার বাগরি মার্কেট পুড়ে যাওয়ার পর যখন আমরা ফের খুলেছিলাম, অনেক সিস্টেম আমরা তৈরি করে সেখানে চালু করেছি আমরা, যেগুলো আগে কোনো দিন ছিল না। অনেক আগে থেকে বাগরি মার্কেট তো আজকের মার্কেট না, অনেক পুরনো মার্কেট। সেই বাগরি মার্কেটে যখন ছাড়পত্র দিলাম, অনেক কিছু জিনিস আমরা সেখানে ছিল না। যেমন ওয়াটার ট্যাঙ্কে আমি নিজে মনে আছে 1 লাখ লিটারের জলের ব্যবস্থা ওখানে আমরা করেছি। তারপরে আমরা দেখুন, একটা জিনিস বন্ধ একমাত্র সব কিছু করে দেওয়া হয়, কিন্তু বাগরি মার্কেটে আমি জানি প্রচুর মানুষ সেখানে রুটি রুজির ব্যাপার আছে। একটা মানুষের রুটি রুজির ব্যাপারকে আমি তো রাতারাতি এসব বন্ধ করে দিতে পারি না। আমরা বলতে পারি সতর্কতা নিয়ে তোমরা কাজ করো, ব্যবসা করো। ব্যবসা করাটা এরা দীর্ঘদিন ধরে বাগরি মার্কেটে ব্যবসা করে আসছিলেন, তা আমরা সেটা করে লাইসেন্স, আপনারা জানেন, সেখানে কাজ করেছি, যতটা সিস্টেমের মধ্যে করা যায় করেছি। এখানেও আমরা দেখব, আর আপনি যেটা বলছেন নিশ্চয়ই আমরা দেখব, কিন্তু আমার কাজ হচ্ছে ফার্স্ট হচ্ছে মানুষকে বাঁচানোর কাজ, তারপরে যে আছে সেগুলো দেখব। কিন্তু আমরা দেখি যে বহুবার বড়বাজার এলাকায় কোথাও গোডাউন বা বিল্ডিং এর ভেতরে গোডাউনে আগুন লেগে যায়, সেক্ষেত্রে দমকল কি এবার পুরসভার সঙ্গে কি কোনো আলোচনায় বসবে যে এর আগে? আমাদের সঙ্গে পৌরসভার কোঅর্ডিনেশন নেই এটা কখনো বলবো না। আমরা বহু ক্ষেত্রে কর্পোরেশনের সাথে এবং ফায়ার ব্রিগেড আমরা বসেছি, এমনি অনেক আছে যেখানে অনেক সমস্যা আছে, কিন্তু সেগুলো বসি। কিন্তু আপনারাও দেখবেন মানবিকতার খাতিরে কারোর জিনিস আমরা দুমদাম বন্ধ করে দিতে পারি না, কিন্তু আমরা এটা দেখতে পারি, মানুষের নজরদারিটা দেখি এবং মানুষের এগুলো দেখি, নিরাপত্তাটা দেখি। এবং আজকেও আমি বলতে পারি, মহেশ যে কথাটা বলি যে ঠিকই বলেছে, এখানে অনেকগুলো ঘটনা লাস্ট 2 বছরে ঘটেছে কিন্তু প্রাণহানি হয়নি, কিন্তু আমরা চেষ্টা করেছি সেখানে দ্রুততার সাথে এবং প্রিকশন নিতে বলি আমরা। আমাদের যখন ফায়ার অডিট হয় তখন আমরা বারবারই বলি যে আপনারা প্রিকশনগুলো নিন, কিন্তু তা সত্ত্বেও 2-1টা জায়গা, দেখুন এত বড় শহর, এত লোকের বাস, তারপর শুধু এই জায়গা না, কালকে রাত্রিবেলা একটা দিল্লি রোডের ওপর ছিল, সেটা ভোরবেলায় মিটেছে, তারপর আবার সকালবেলা লেগেছে। আমাদের লোকেরাও তো কাজ করছে। তা আমি মনে করি এই জায়গায় যে আগুন ছিল এটা খুব কন্ট্রোল হয়ে গেছে। এখন আমাদের কুলিংয়ের কাজ হবে। তা আমি সবাইকে আমাদের তরফ থেকে যা যা করবো আমরা করব। দেখো, দেখতে পাচ্ছ যে সুজিত বসু দমকল মন্ত্রী, তিনি বললেন যে পরবর্তীকালে এটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং সেটা তদন্ত করা হবে, এবং এই মুহূর্তে একেবারে যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গেও। বেশ সুশোভন, তুমি নজর রাখো, নজর থাকুক এদিকে। ধন্যবাদ তোমাকে। নজর রাখবো এই মুহূর্তের আরো একটা বড় খবরে। লোকসভা ভোটের আবহে মণিপুরে ঝরল রক্ত, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু এক কুকি গ্রামবাসীর। শুক্রবার মণিপুরে কুকি হামলায় মৃত্যু হয়েছিল 2 জন সিআরপিএফ জওয়ানের। আর আজকে সমস্ত নজর থাকবে কোথায়? সুপ্রিম কোর্টে। হ্যাঁ, হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের রাজ্য, এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ। আর সেই আবেদনের শুনানি আজ। আমাদের প্রতিনিধি সোমা রয়েছে আমাদের সঙ্গে। সোমা, একেবারে আজকে একটা হাই ভোল্টেজ ডে, সমস্ত নজর কিন্তু সুপ্রিম কোর্টে। একেবারেই তাই। দেখো, আজকে কিন্তু সবার নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে, কারণ আমরা দেখলাম গত সোমবারই 2016 সালের যে এসএসসির যে নিয়োগ হয়েছিল সেই সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। প্রায় 27,000 যারা শিক্ষক রয়েছেন তাদের চাকরি চলে গেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি 48 ঘন্টার মধ্যেই কিন্তু এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং যাদের চাকরি চলে গেছে তাদের একাংশ তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আমরা যেটা জানতে পারছি, দেখো আজকে কিন্তু বেলা 12টায়
প্রধান বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু এই মামলা শোনা হবে, অর্থাৎ এই মামলার শুনানি হবে। আমরা প্রথম থেকেই দেখেছি যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি তারা সুপ্রিম কোর্টে গেছে। তারা কিন্তু বলেছেন যে যারা যোগ্য শিক্ষক শিক্ষকর্মী যাদের চাকরি চলে গেছে তাদের পক্ষে তারা সওয়াল করবে। পাশাপাশি যারা যোগ্য বলে নিজেদেরকে দাবি করছেন, যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, তারা কিন্তু বলছেন যে তারা যে যোগ্য তাদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে। সেই প্রমাণ নিয়েই কিন্তু তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তারা বলছেন তারা যে যোগ্য সেটা অবশ্যই শীর্ষ আদালত সেটা তাদের বিচার করবেন। তার জন্যই কিন্তু দেখো আজকে যে বেঞ্চের যে রায় হবে সুপ্রিম কোর্টে, নজর থাকবে সেদিকে। আর এই 19,000 যোগ্যরা কি চাকরি পাবেন নাকি এই বেনিয়মের মাসুল গুনতে হবে যোগ্যদের, নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ তোমায়। আর রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচনে চাকরিহারা অনেকে নির্বাচনের ডিউটি করেছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যুক্তি দিলেন যে নির্বাচন কমিশন হয়তো এটাই বলতে চায় যে তারা শিক্ষক। দেখুন, মানে এই মুহূর্তে তো ব্যাপারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং আমরা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আমরাও জানিয়ে দিয়েছি, যে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, আমরা এই বঞ্চিত চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে আছি। হ্যাঁ, তো সেখানে আপনি যদি তাকে ভোটের ডিউটি, আমি জানি না ভোটের ডিউটি কি অর্থে তাকে ডাকা নির্বাচন কমিশন ডেকেছে, নির্বাচন কমিশন এটাই হয়তো বলতে চায় যে এরা শিক্ষক। 26,000 বাতিল চাকরির মধ্যে থেকে যোগ্য অযোগ্যদের আলাদা করা হবে এবং যোগ্যদের চাকরি সুরক্ষিত থাকবে, অযোগ্যরা জেলে যাবে, আশা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এজ এ বিরোধী দলনেতা, এজ এ সিটিজেন অফ বেঙ্গল, আমার দুটো আশা। একটা হচ্ছে অতিরিক্ত শূন্যপদ যারা তৈরি করেছিলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে, চোরেদের মন্ত্রিসভা, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা উচ্চ আদালত দিবেন, এটা আমি আবেদন করব, আশা করব। দ্বিতীয় হচ্ছে 5,400 অবৈধ, আমার যেটুকু জানা, বাকি বৈধ অবৈধ আলাদা করেনি স্কুল সার্ভিস কমিশন, সেই জন্য বৈধরাও আজকে বলির পাঁঠা হয়েছে। যেহেতু চোরেদের বাঁচাতে হবে, সেই কারণে কাদের ওএমআর টাকা পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে বৈধ এবং যোগ্যদের তথ্য না থাকে। আমি আশা করব যোগ্য অযোগ্য এদের মধ্যে বাইফার্কেশন হবে এবং যোগ্যদের চাকরি সুরক্ষিত থাকবে, অযোগ্যরা জেলে যাবে, অথবা অযোগ্যরা কাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের নামগুলো তদন্তকারী সংস্থার কাছে বলে